নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা বিশ্ব রাজনীতির মানচিত্রে ভারতের অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দাঁড়িয়ে বিশ্বকে এক কড়া বার্তা দিলেন। কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত বিতর্ক। কেন মোদি যখন বক্তব্য রাখছিলেন তখন ইসরায়েলের বিরোধী দলগুলো সংসদ ছেড়ে বেরিয়ে গেলেন? এটা কি ভারতের প্রতি অপমান, নাকি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির কোনো গভীর চাল? আজকের এই ভিডিওতে আমি এই সবকটি প্রশ্নের উত্তর দেব একদম নিরেট তথ্য দিয়ে। তবে আলোচনার গভীরে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওর গবেষণার জন্য ব্যবহৃত সমস্ত গুরুত্বপূর্ণ খবর এবং সংবাদের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেগুলো যাচাই বাছাই করে নিতে পারেন। চলুন শুরু করি আজকের জিওপলিটিক্যাল অ্যানালিসিস। ভিডিওর এই পর্যায়ে আমাদের একটু গভীরে যেতে হবে, কারণ ওপর দেখলে মনে হতে পারে যে ভারতের প্রধানমন্ত্রীকে হয়তো ইসরায়েলের বিরোধী দলগুলো পছন্দ করছে না, কিন্তু বাস্তবটা বা গ্রাউন্ড রিয়েলিটি সম্পূর্ণ আলাদা। ইসরায়েলি রাজনীতির অন্দরমহলে এক ভয়াবহ পাওয়ার স্ট্রাগল বা ক্ষমতার লড়াই চলছে, যা আমাদের বুঝতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেটে ভাষণ দিতে উঠলেন, তখন যে বিশৃঙ্খলা বা ওয়াকআউট আমরা দেখলাম, তার সূত্রপাত হয়েছিল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে। আসলে ইসরায়েলে গত কয়েক বছর ধরে সরকার বনাম বিচার বিভাগ বা জুডিশিয়ারির মধ্যে এক প্রবল সংঘাত চলছে। বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে তিনি ইসরায়েলের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছেন। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইসরায়েলি হাইকোর্টের প্রেসিডেন্ট আইজ্যাক আমিট। প্রোটোকল অনুযায়ী যখন কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেন, তখন সেখানে বিচার বিভাগের শীর্ষকর্তাদের আমন্ত্রণ জানানো একটি ঐতিহ্য বা স্ট্যান্ডার্ড প্রোটোকল। কিন্তু নেতানিয়াহু সরকার সুকৌশলে আইজ্যাক আমিতকে এই বিশেষ অধিবেশন থেকে বাদ দিয়ে দেন, আর ঠিক এখানেই বিস্ফোরণ ঘটে। বিরোধী দলনেতা ইয়াইর লাপিদ এবং তার জোটের সঙ্গীরা এটাকে গণতন্ত্রের উপর আঘাত হিসেবে দেখেন। তাদের মতে নেতানিয়াহু ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে ইসরায়েলের সাংবিধানিক মর্যাদাকে ধূলিসাৎ করেছেন, তাই তারা প্রতিবাদের ভাষা হিসেবে ওয়াকআউটকে বেছে নেন। কিন্তু এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমাদের মতো বিশ্লেষকদের খেয়াল করতে হবে। বিরোধী দলগুলো যখন সংসদ কক্ষ ত্যাগ করছিল, তারা কিন্তু বারবার এটা স্পষ্ট করে দিচ্ছিল যে এই প্রতিবাদ ভারতের বিরুদ্ধে নয়। বিরোধী দলনেতা ইয়াহুর লাপিদ নিজে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদির উদ্দেশ্যে বলেন, মিস্টার প্রাইম মিনিস্টার, আওয়ার ওয়াকআউট হ্যাজ নাথিং টু ডু উইথ ইউ, ইউ আর এ ট্রু ফ্রেন্ড অফ ইসরায়েল। অর্থাৎ তিনি পরিষ্কার করে দিলেন যে মোদিজির প্রতি তাদের মনে কোনো ঘৃণা বা অসম্মান নেই। এটা ছিল নিখাদ একটি ডোমেস্টিক পলিটিক্যাল প্রোটেস্ট। আরও আশ্চর্যের বিষয় হলো, এই সাংসদরা কিন্তু পুরোপুরি বাড়ি চলে যাননি। তারা কিছুক্ষণ বাইরে থেকে প্রতিবাদ জানিয়ে ঠিক মোদিজির ভাষণ শুরু হওয়ার কয়েক মিনিট আগে আবার নিজেদের আসনে ফিরে আসেন। তারা এটা নিশ্চিত করতে চেয়েছিলেন যে ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে যেন কোনো কমতি না থাকে। এখান থেকে বোঝা যায় আন্তর্জাতিক ভূরাজনীতিতে বা গ্লোবাল জিওপলিটিক্সে ভারতের ওজন কতটা বেড়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহু এবং নাপিদ হয়তো সাপে নেউলে সম্পর্ক বজায় রাখবে, কিন্তু যখন ভারতের কথা আসে তখন তারা দুপক্ষই এক সুরে কথা বলে। তারা জানে যে মধ্যপ্রাচ্যের এই অস্থির সময়ে ভারতই একমাত্র দেশ যার সাথে বন্ধুত্ব রাখা তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য অপরিহার্য। প্রধানমন্ত্রী মোদি যখন তার ভাষণ শুরু করলেন, তখন তিনি দেখলেন যে সামনে শুধু শাসক দল নয়, বিরোধী দলের বেঞ্চগুলোও পরিপূর্ণ। এই দৃশ্যটি একটি শক্তিশালী ডিপ্লোম্যাটিক মেসেজ দেয়। বিশ্বের কাছে বার্তা যায় যে ইসরায়েলের রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ভারতের সাথে বন্ধুত্বের প্রশ্নে পুরো দেশ একজোট। মোদিজি নিজেও এই ভাষণে এই সংহতিকে কুর্নিশ জানিয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে এই সম্মান দেওয়ার জন্য বিরোধীরা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইকে কয়েক ঘন্টার জন্য সরিয়ে রেখেছে। সুতরাং যারা এই ঘটনাকে ভারতের বিদেশ নীতির ব্যর্থতা বলে প্রচার করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আন্তর্জাতিক সম্পর্ক কোনো সাদা কালো ছবি নয়, এটি একটি অত্যন্ত জটিল দাবা খেলা।
ইসরায়েলের মতো একটি দেশে যেখানে সরকার বারবার ভেঙে যায়, সেখানে ভারতের মতো একটি বিশাল গণতন্ত্রের নেতার ভাষণ শুনতে বিরোধীদের ফিরে আসাটা আসলে ভারতের এক বিশাল ডিপ্লোম্যাটিক ভিক্টরি বা কূটনৈতিক জয়। আপনারা যদি আরও গভীরে গিয়ে এই জুডিশিয়াল ক্রাইসিস বা বিচার বিভাগীয় সংকট নিয়ে পড়তে চান, তবে আমি নিচে দ্য টাইমস অফ ইসরায়েল এবং দ্য জেরুজালেম পোস্টের আর্টিকেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, যা থেকে আপনারা এই ঘটনার রাজনৈতিক প্রেক্ষাপট আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এবার আসা যাক এই সফরের সবচেয়ে বড় বিতর্কে, ফাদারল্যান্ড বনাম মাদারল্যান্ড। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে পাকিস্তানের বেশ কিছু প্রোপাগান্ডা অ্যাকাউন্ট থেকে একটি ছোট ক্লিপ ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদি ভারতকে নয় বরং ইসরায়েলকে ফাদারল্যান্ড বা পিতৃভূমি বলেছেন। কিন্তু এখানে বাস্তবটা বা গ্রাউন্ড রিয়েলিটি সম্পূর্ণ আলাদা। আমাদের বুঝতে হবে প্রধানমন্ত্রী মোদি ঠিক কোন প্রেক্ষিতে বা কনটেক্সটে এই কথাটি বলেছিলেন। তিনি আসলে সেই সব ভারতীয় ইহুদি বা ইন্ডিয়ান জিউইসদের কথা বলেছিলেন যারা বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অর্থাৎ 1950 বা 60-এর দশকে ভারত থেকে ইসরায়েলে চলে গিয়েছিলেন। আজ ইসরায়েলের ল্যাবরেটরিতে, হসপিটালে, ক্লাসরুমে, এমনকি যুদ্ধক্ষেত্রেও এই ভারতীয় বংশোদ্ভূত মানুষগুলো বিশাল কন্ট্রিবিউশন দিচ্ছেন। তাদের সেই আবেগ এবং তাদের সেই জীবন সংগ্রামকে সম্মান জানাতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে এই মানুষগুলোর জন্য ইসরায়েল হলো ফাদারল্যান্ড আর ভারত হলো মাদারল্যান্ড। তিনি খুব স্পষ্ট করে তার বক্তব্যে বলেছেন, ফর দেম ইসরায়েল ইজ দেয়ার ফাদারল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া ইজ দেয়ার মাদারল্যান্ড। অর্থাৎ এটি ছিল একটি অত্যন্ত আবেগময় এবং স্ট্র্যাটেজিক বক্তব্য। যারা এটাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন তারা হয়তো কালচারাল কনটেক্সট বুঝতে ভুল করছেন অথবা ইচ্ছা করেই ফেক নিউজ ছড়াচ্ছেন। ভারতের বিদেশ নীতিতে বা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিতে এই কথাটির গুরুত্ব অপরিসীম, কারণ এটি কয়েক হাজার মাইল দূরে থাকা ভারতীয় বংশোদ্ভূত বা ডায়াসপোরাকে নিজের শেকড়ের সাথে জুড়ে দেওয়ার একটি বড় প্রচেষ্টা। ইসরায়েলে আজ যে কয়েক হাজার ভারতীয় বংশোদ্ভূত ইহুদি রয়েছেন তাদের কাছে এই বার্তাটি ছিল অত্যন্ত পাওয়ারফুল। কোনো জাতীয় নেতা যখন বিদেশে গিয়ে নিজের দেশের মানুষের শেকড়কে এভাবে সম্মান জানান, তখন সেটা আমাদের জন্য গর্বের বিষয় হওয়া উচিত, সমালোচনার নয়। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্য যুদ্ধের যুগে সত্যকে বিকৃত করার খুব সহজ হয়ে গেছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই বক্তৃতার সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট দিয়ে দিয়েছি, যেখানে আপনারা নিজের চোখে দেখতে পাবেন যে সেখানে ফর দেম কথাটি পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এই সফরের আরও একটি বড় দিক হলো ভারত ও ইসরায়েলের এই সম্পর্কের নতুন অধ্যায়কে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হিসেবে ঘোষণা। আগে এটি শুধু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ছিল, কিন্তু এখন এর গুরুত্ব অনেক গুণ বেড়েছে। আপনারা হয়তো ভাবছেন এই স্পেশাল শব্দটার মানে কি। এর মানে হলো এখন থেকে ভারত এবং ইসরায়েল শুধুমাত্র ক্রেতা বিক্রেতা বা বায়ার সেলার রিলেশনশিপে আটকে থাকবে না। ভারত এখন ইসরায়েলের সাথে মিলে জয়েন্ট ডেভেলপমেন্ট, প্রোডাকশন এবং ট্রান্সফার অফ টেকনোলজি বা টেকনোলজি ট্রান্সফারের উপর ফোকাস করবে। এই সফরে মোট 17টি নতুন চুক্তি বা এগ্রিমেন্ট সই করা হয়েছে, যার মধ্যে প্রতিরক্ষা বা ডিফেন্স কোঅপারেশন প্রজেক্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমেরিকান মিডিয়া বা ইন্টারন্যাশনাল মিডিয়াও এই বিষয়টি নোট করেছে যে প্রধানমন্ত্রী মোদি ডিফেন্স সেক্টরে এক নতুন যুগের সূচনা করছেন। ভারত এবং ইসরায়েল এখন থেকে মিসাইল সিস্টেম, ড্রোন টেকনোলজি এবং সাইবার সিকিউরিটি নিয়ে একে অপরের সাথে সরাসরি প্রযুক্তিগত সাহায্য করবে। শুধুমাত্র প্রতিরক্ষা নয়, কৃষি বা এগ্রিকালচার ক্ষেত্রেও ইসরায়েলের উন্নত সেচ প্রযুক্তি বা ড্রিপ ইরিগেশন ভারতে আরও বড় পরিসরে নিয়ে আসার কথা বলা হয়েছে। এছাড়া ইসরায়েল এখন ভারতের ইউপিআই পেমেন্ট সিস্টেম গ্রহণ করেছে, যা আমাদের ফিনটেক সেক্টরের জন্য এক বিশাল জয়। পাশাপাশি প্রায় 50,000 ভারতীয় শ্রমিকের জন্য ইসরায়েলের কর্মসংস্থানের কোটা অনুমোদন করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং বিজ্ঞানের ক্ষেত্রেও দুই দেশ কোঅপারেশন আরও বৃদ্ধি করবে। সুতরাং এই সফরটি শুধুমাত্র একটি রাজনৈতিক ভাষণ ছিল না, এটি ছিল ভারতের প্রতিরক্ষা এবং অর্থনৈতিক ভিতকে আরও শক্তিশালী করার একটি মাস্টার প্ল্যান। 2023 সালের 7ই অক্টোবর হামাসের সেই ভয়াবহ হামলার পর সারা বিশ্ব যখন দ্বিধাবিভক্ত, তখন ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলেছেন, ইন্ডিয়া স্ট্যান্ডস ফার্মলি উইথ ইসরায়েল। এই একটি বাক্য গোটা বিশ্বের গ্লোবাল অর্ডারে ভারতের প্রভাব স্পষ্ট করে দিয়েছে। যদিও অনেকে এই বক্তব্যের সমালোচনা করেছেন এই বলে যে ভারত কেন গাজার সাধারণ মানুষের কথা বা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস নিয়ে সরব হলো না,
কিন্তু আমাদের বুঝতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট সবার উপরে। ভারতের এই অবস্থান আসলে সন্ত্রাসের বিরুদ্ধে একটি জিরো টলারেন্স নীতি। প্রধানমন্ত্রী মোদী যখন বলেন উই আর ফিল ইউর পেইন, তখন তিনি সেই কয়েক হাজার নিরীহ মানুষের কথা বলেছেন যারা সন্ত্রাসবাদের বলি হয়েছে। একই সাথে ভারত এবং ইসরায়েলের মধ্যে ডিফেন্স এবং সিকিউরিটি নিয়ে যে আলোচনাগুলো হয়েছে তা আগামী দিনে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে মিসাইল টেকনোলজি এবং ড্রোন উৎপাদনের ক্ষেত্রে ইসরায়েল ভারতকে যে প্রযুক্তিগত সহায়তা বা ট্রান্সফার অফ টেকনোলজি দিচ্ছে তা ভারতের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকে এক নতুন দিশা দেখাবে। শুধু তাই নয়, এই সফরে ভারত ও ইসরায়েলের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। এবার বিষয়টিকে আরও গভীরভাবে বোঝার জন্য আমাদের একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে বা হিস্টোরিক্যাল কনটেক্সটে ফিরে যেতে হবে। আপনারা হয়তো জানেন যে ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বা ডিপ্লোম্যাটিক রিলেশনস আনুষ্ঠানিকভাবে 1992 সালে স্থাপিত হলেও গত 10 বছরে এই সম্পর্ক এক অন্য উচ্চতায় বা ইলেভেটেড লেভেলে পৌঁছেছে। প্রধানমন্ত্রী মোদী ইতিহাসে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে 2017 সালে ইসরায়েল সফর করেছিলেন, যা ছিল এক বিশাল ব্রেক থ্রু। আর এখন 2026 সালে তিনি দ্বিতীয়বার সেখানে গিয়ে ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেটে দাঁড়িয়ে ভাষণ দিলেন। আমাদের এই পরিসংখ্যানটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে। তিনি এ পর্যন্ত বিশ্বের 19টি দেশের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন, যার মধ্যে আমেরিকান কংগ্রেসে বা জয়েন্ট সেশন অফ দ্য ইউএস কংগ্রেসে দুবার ভাষণ দেওয়ার বিরল সম্মান তার রয়েছে। এই বিশাল পরিসংখ্যানটি আসলে কি প্রমাণ করে? এটি প্রমাণ করে যে বর্তমান বিশ্বের দরবারে ভারতের গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স কতটা বেড়েছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে চরম উত্তেজনা বা ইসরায়েল ইরান টেনশন যখন তুঙ্গে, তখন সেই যুদ্ধের আবহে ভারতের প্রধানমন্ত্রীকে ইসরায়েলের পার্লামেন্টে যে রাজকীয় অভ্যর্থনা বা রয়্যাল রিসেপশন দেওয়া হয়েছে তা সত্যিই অভাবনীয়। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজে যখন ভারতীয় পোশাকে বা ইন্ডিয়ান অ্যাটায়ারে সজ্জিত হয়ে মোদীকে অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টে আসেন, তখন সেটি শুধুমাত্র একটি সাধারণ শিষ্টাচার বা সৌজন্যমূলক আচরণ থাকে না। এটি আসলে বিশ্ব রাজনীতির মঞ্চে একটি অত্যন্ত শক্তিশালী ও স্পষ্ট সংকেত বা ডিপ্লোম্যাটিক সিগন্যাল। এর মাধ্যমে ইসরায়েল বুঝিয়ে দিয়েছে যে ভারতের 140 কোটিরও বেশি মানুষের আবেগ এবং বন্ধুত্বকে তারা কতটা গুরুত্ব দেয়। অনেকে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন টকশোতে বসে বলছেন যে প্রধানমন্ত্রী মোদী শুধুমাত্র হিন্দুত্ববাদ বা কোনো বিশেষ আদর্শের বা আইডিওলজির খাতিরে ইসরায়েলকে সমর্থন করছেন। কিন্তু বাস্তব ভূ রাজনীতি বা রিয়েল পলিটিক এভাবে কাজ করে না। তাদের আমি মনে করিয়ে দিতে চাই, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু থাকে না। সেখানে থাকে শুধুমাত্র জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট। ভারতের জন্য ইসরায়েল আজ একটি বড় প্রতিরক্ষা সহযোগী বা ডিফেন্স পার্টনার এবং উন্নত কৃষি প্রযুক্তির বা এগ্রিকালচারাল টেকনোলজির অন্যতম বড় উৎস। অন্যদিকে ইসরায়েলের জন্য ভারত হলো 140 কোটি মানুষের এক বিশাল এবং ক্রমবর্ধমান বাজার বা মার্কেট এবং বিশ্বমঞ্চে এক নির্ভরযোগ্য ও শক্তিশালী মিত্র। অর্থাৎ এটি একটি উইন উইন সিচুয়েশন। যারা আজ শুধুমাত্র বিরোধিতার খাতিরে এই সফরের সমালোচনা করছেন, তারা হয়তো ভুলে গেছেন যে আমি কিন্তু অন্ধভাবে সব কিছুর সমর্থন করি না। যখন আমাদের দেশের টাকা বা ইন্ডিয়ান রুপির মান পড়ে যায় এবং সেটি 87 থেকে 90-এর ঘরে পৌঁছায়, তখন আমি কিন্তু সোজাসুজি ভিডিও বানিয়ে সরকারের সমালোচনা করতে ছাড়ি না, কারণ সেটি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। কিন্তু যখন দেশের প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের স্বার্থ রক্ষা করেন বা প্রোটেক্টিং ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলেন, তখন একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের উচিত তাকে পূর্ণ সমর্থন জানানো, কারণ সেখানে কোনো দলের নেতা নন, তিনি ভারতের প্রতিনিধি। ইসরায়েলের মতো একটি দেশ যখন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে, তখন তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের এই সাহসী অবস্থান বিশ্বের দরবারে ভারতের গ্লোবাল ইনফ্লুয়েন্সকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমাদের বুঝতে হবে যে এই ধরনের স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখা অত্যন্ত কঠিন কাজ, যা ভারত বর্তমানে সফলভাবে করে দেখাচ্ছে। উপসংহারে এসে আমি বলতে চাই যে ভারত ও ইসরায়েলের এই স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আগামী দিনে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বড় পরিবর্তন নিয়ে আসবে। ভারতের এই বলিষ্ঠ বিদেশ নীতি একদিকে যেমন রাশিয়ার সাথে বন্ধুত্ব বজায় রাখছে, অন্যদিকে আমেরিকার সাথে গভীর সম্পর্ক তৈরি করছে, আবার ইসরায়েলের মতো দেশের প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছে। এই ব্যালেন্সিং অ্যাক্ট বা স্ট্র্যাটেজিক অটোনমি ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত জরুরি। এই ভিডিওতে আমি যে তথ্যগুলো তুলে ধরলাম
তা কোনো আবেগের জায়গা থেকে নয়, বরং নিরেট নিউজ অ্যানালিসিসের উপর ভিত্তি করে। আপনাদের যদি মনে হয় যে আমি কোনো ভুল তথ্য দিয়েছি, তবে অবশ্যই নিচে দেওয়া লিঙ্কগুলো চেক করুন। আর যারা আমাকে ভক্ত বা সরকার বিরোধী তকমা দেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমি তথ্যের উপাসক। দেশের ডিফেন্স বাজেট যখন $100 বিলিয়ন হওয়া উচিত অথচ হয় না, আমি তখন সরব হই। যখন দক্ষিণ কোরিয়ায় ভারতীয়দের সাথে বিদ্বেষমূলক আচরণ করা হয়, আমি তার প্রতিবাদ করি। কিন্তু যখন আমার দেশের প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে গিয়ে ভারতের পতাকা উঁচিয়ে ধরেন, আমি তার প্রশংসা করি। এটাই অদ্ভুত অথচ বাস্তবের ঘরানা। আপনারা কি মনে করেন প্রধানমন্ত্রী মোদির এই ইসরায়েল সফর ভারতের বিদেশ নীতির এক বিশাল জয়? নাকি ভারতের উচিত ছিল প্যালেস্টাইনের বিষয়ে আরও নিরপেক্ষ থাকা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সঠিক তথ্য পৌঁছাতে সাহায্য করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।